জি আরিফ ভাই, আমরা শুরু করি। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। গুড আফটারনুন এভরিবডি, গুড আফটারনুন। আজকে আমরা একটা বিষয়ের উপর সামান্য একটু কথা বলবো। বেসিক্যালি আমরা এই বিষয়ে যারা কাজ করছি, কেউ আমি দেখেছি জয়েন করেছে, যারা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছেন। তারা যেমন আছেন, আবার কেউ এমন আছেন যারা আসলে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি কি পর্যায়ে আছে, কি পরিস্থিতিতে আছে, বা অনলাইন আমাদের যে এখন যে মার্কেট যে স্কোপ, ইন্টারনেট, এগুলি আমাদের টোটাল বিজনেসকে কিভাবে হেল্প করতে পারে, এসব বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে যারা জয়েন করেছেন আমি একটু সামান্য সবাইকে পরিচয় করিয়ে দিব। আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি, যে বেসিক্যালি আমরা যে সাবজেক্টটা দিয়েছি সবাই হয়তো দেখেছেন, গ্রো ইউর বিজনেস উইথ দি ডিউটি ফ্রি ফ্যাসিলিটি। অর্থাৎ এখানে হয়তো আজকে যে আমরা সাবজেক্টটা নির্ধারণ করেছিলাম, সেটা হয়তো দেখে হয়তো কিছুটা বুঝতে পারবো আমরা যে আসলে আমরা কি নিয়ে কথা বলছি। অর্থাৎ একটা ব্যবসাকে, আমাদের যে ব্যবসা বাণিজ্য আমরা যেভাবে করছি, সেই ব্যবসা বাণিজ্যকে আন্তর্জাতিক ভাবে এটাকে মার্কেট করবার জন্য আমাদেরকে চায়না কিভাবে হেল্প করেছে বা করতে পারে ডিউটি ফ্রি ফ্যাসিলিটির মধ্য দিয়ে। এবং আমরা এটাও জানি যে আলিবাবা চায়না একটা বড় একটা বিজনেস ভেঞ্চার, এবং সারা পৃথিবী জুড়ে তারা বিশেষ করে এসএমই কে টার্গেট করে তারা এসএমই দের বিজনেস ডেভেলপমেন্ট, এসএমই দের বিজনেসের গ্রোথ, ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং ইন্টারন্যাশনাল মার্কেটকে গ্র্যাব করবার জন্য কিন্তু আলিবাবা কাজ করছে। সেটাও আমরা জানি। আজকে আমাদের সাথে জয়েন করেছেন আলিবাবা থেকে একজন। ওয়েল, আই জাস্ট ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দি প্যানেলিস্ট। আমাদের সাথে আছেন এনামুল হাফিজ লতিফি, যিনি বেসিক্যালি আজকে কিনোট স্পিকার হিসেবে আমাদের সাথে একটু কথা বলবেন। যিনি ডেপুটি সেক্রেটারি, ঢাকা চেম্বার অফ কমার্স, এবং বেসিক্যালি উনি ট্রেড ফ্যাসিলিটেশন এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলি আছে এগুলি কিভাবে ডেভেলপ করতে পারে, বিশেষত মার্কেট ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে সেটার জন্য কাজ করেন। এবং মোহাম্মদ মুসলিউদ্দিন আছেন, উনিও ডেপুটি সেক্রেটারি, ঢাকা চেম্বার অফ কমার্স, ডিসিসিআই। উনি বেসিক্যালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আর&ডি এবং এসএমই সেক্টরকে কিভাবে আর একটু ডেভেলপ করবার জন্য কাজ করা যায়, এবং এসএমইদের কিভাবে কাছাকাছি থাকতে পারে সরকারগুলি এবং প্ল্যাটফর্মগুলি, সেজন্য কাজ করছেন। এবং আছেন আমাদের সাথে এনডি চেম। যদি if I just mistake this spelling, Mr. Chen will correct me surely. He is from Alibaba International Core Business Unit. He is from International Core Business Unit of Alibaba, and basically he is country manager of Bangladesh and maybe one more country along with Bangladesh. He is country manager with other countries as well. He may be talking about it. Well, first of all, I want to thank you all the audience and those who will be joining on Facebook and other social media if they join. Thank you so much. Thank you all. Well, first of all, I would like to request Mr. Enamul Hafiz Lutifi to deliver your keynote speech. Please take the floor, Mr. Enamul Hafiz Lutifi. Thank you. Okay, thank you so much, Mr. Muhammad Yusuf Nabi. Thank you so much for giving us the opportunity to be here to deliver the keynote speech of us that we prepared to sensitize our RMG industry, especially focusing on the Chinese market. And thank you and welcoming Mr. Andy Chan from Alibaba Group. We are really honored to have you over here with us. So I'm starting and going straight forward to my presentation. Thank you. স্ক্রিনে কি দেখা যাচ্ছে? Yes, লতিফি ভাই, দেখতে পাচ্ছি আমরা। You can continue. Okay. Thank you so much. আজকে আমি কি বাংলা ইংলিশে বলবো নাকি কিভাবে বললে আপনাদের ভালো হবে? If you just see, most of the audience join from Bangladesh, so you can speak in Bangla, but আমাদের সাথে Andy Chen is here. This is not an issue. আপনি বাংলায় বলতে পারেন। Okay.
So thank you again. আর আমাদের আজকের টপিক হচ্ছে grow your export with the duty free facility in Chinese market, focus on RMG, knitwear sector of Bangladesh. এটার উপরে আমার প্রেজেন্টেশন আজকে ফোকাস করবে মেইনলি যে knitwear sector অ্যাকচুয়ালি কি ধরনের স্কোপ আছে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়ার পরে চায়না মার্কেটে। আমরা জানি যে আহ, আজকের এই প্রেজেন্টেশনটি মেইনলি ফোকাস করতে যাচ্ছে চাইনিজ মার্কেটের উপর। সো প্রথমে একটা খুব স্পেসিফিক্যালি এবং ব্রিফলি আমরা দেখে নিব যে আসলে আরএমজি ইন্ডাস্ট্রি কি অবস্থায় আছে, হিস্ট্রি এন্ড পারফরমেন্স অফ বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি, অ্যান্ড দেন উই উইল প্রোগ্রেস টু দি চাইনিজ মার্কেট ডাইনামিক্স ফর নেটওয়ার আইটেমস, যেখানে আমরা টপ 25 নেটওয়ার প্রোডাক্টস এক্সপোর্টেড বাই বাংলাদেশ টু চায়না ওগুলো একটু দেখবো যে ওটার পটেনশিয়ালিটি কোন স্টেজে আছে। আর এরপরে দেখবো যে ওভারঅল বাংলাদেশ আসলে টপ 10 নেটওয়ার্ক প্রোডাক্টস কি, এন্ড সেটারও আসলে কি ধরনের স্কোপ আছে চায়না মার্কেটে। দেন এগেইন উই উইল গো ব্যাক টু the Chinese duty-free facility to revisit their general and specific provisions. স্পেসিফিক অ্যান্ড জেনারেল প্রভিশনস এর মাঝে আমরা দেখবো যে আসলে এলডিসি অরিজিনিং যেগুলো প্রোডাক্ট আছে, আই মিন লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে যেগুলো প্রোডাক্ট আসলে এক্সপোর্ট করা হচ্ছে তাদের জন্য আসলে চায়না ডিএফকিউএফ স্কিম কেমন এবং বাংলাদেশেরটা যেটা দেওয়া হয়েছে সেটা কেমন। সো এই হচ্ছে আমার প্রেজেন্টেশনের আউটলাইন। আমি চলে যাচ্ছি প্রেজেন্টেশনটার মেইন পার্টে। প্রথমে আসলে যে কোশ্চেনটা সবার আগে চলে আসে, চায়নাস ডিউটি ফ্রি কোটা ফ্রি ফ্যাসিলিটি আসলে আমাদের বাংলাদেশ ইকোনমিকে কিভাবে আসলে ফ্যাসিলিটেট করবে। সো প্রথমে যে বিষয়টা আগে জানা উচিত যে আসলে এটার ইফেক্টটা কবে থেকে এসছে। প্রথমে বলতে হচ্ছে যে 16 জুনে সেটা ডিক্লেয়ার করা হয়েছে। চায়না গভর্নমেন্ট সেটা ডিক্লেয়ার করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য, যেন তাদের বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল ট্রেড এবং হচ্ছে ইনভেস্টমেন্ট সিনারিওটা চেঞ্জ হয়। সো বেসিক্যালি ওই জায়গা থেকে দেখলে সেটা ইফেক্টে এসেছে 1 জুলাই 2020-তে, এবং সেটা কভার করছে সেকেন্ড স্যালিয়েন্ট ফিচার। যদি আমি বলতে যাই, এই স্যালিয়েন্ট ফিচারের মাঝে অন্যতম হচ্ছে যে 97% অফ বাংলাদেশি প্রোডাক্টস কে কভারেজ করে এই ডিউটি ফ্রি কোটা ফ্রি ফ্যাসিলিটি যেটা ডিক্লেয়ার করা হয়েছে। এর মাঝে যেভাবে আরএনজি আছে ওভাবে লেদার সেক্টর আছে, প্লাস্টিক সেক্টর আছে, এবং অল দ্য সেক্টরস আর অ্যাকচুয়ালি ইনক্লুডেড ওভার হিয়ার। অ্যান্ড বেসিক্যালি ফর দি আরএমজি সেক্টর ইটস এ ভেরি গুড নিউজ, বিকজ যদি আমরা এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের কথা বলি, যেটার আন্ডারে আসলে এতদিন বাংলাদেশ চায়না থেকে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেয়ে থাকতো, সেখানে কাভারেজ ছিল 3095 প্রোডাক্টস এর, বাট সেটা থেকে এখন ফ্রেশলি ইনক্লুডেড হয়েছে মোর দেন 5160 প্রোডাক্ট। সো এখন থেকে 1 জুলাই 2020 থেকে বাংলাদেশ আসলে ইন টোটাল 8256 প্রোডাক্টস এ জিরো ট্যারিফ এনজয় করবে চায়না মার্কেটে। আমরা জানি যে ডিউটি কোভিড-19 হ্যাভক, ডিউটি কোভিড-19 প্যান্ডেমিক, বাংলাদেশের যে ফোরকাস্টেড জিডিপি ছিল 8.20%, সেটা আসলে আমরা অ্যাচিভ করতে পারিনি লাস্ট ফিসকাল ইয়ারে। এবার আমরা অ্যাচিভ করেছি 5.24%। সো এখানে একটা ইন্টারেস্টিং আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আছে ইন্ডাস্ট্রির সাইড থেকে, যে আমরা যদি আসলে এই যে নতুন একেবারে অপরচুনিটি যেটা এই বছরে ক্রিয়েট হয়েছে সেটা যদি আসলে ঠিকমতো এক্সপ্লয়েট করতে পারি, দেন অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু recover the economy more faster than it is expected. আমাদের চায়নার সাথে বাইলেটারাল ট্রেড হচ্ছে 12.14 বিলিয়ন। অ্যাজ এ পার্ট অফ ইকোনমিক গ্রোথ আমরা জানি যে বাইলেটারাল ট্রেডটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং ট্রেড গ্যাপটাকে আসলে যত বেশি একটা ব্যালেন্সড অবস্থায় আনা যায় তত বেশি আসলে ওই দেশটার সাথে আমাদের ট্রেডটা স্মুদেন হয়, সাথে সাথে ইকোনমিক পারফরমেন্স একটা কান্ট্রির ইনক্রিজ হয় এবং ইকোনমিক গ্রোথটা আসলে সেভাবে বাড়তে থাকে। সো ওই দিক থেকে আমাদের বাইলেটারাল ট্রেডটা হচ্ছে হ্যাভিলি স্কিউড টু দি চায়না, যে জায়গাটায় আমাদের এক্সপোর্ট হচ্ছে মাত্র লাস্ট ইয়ারে ছিল $600 মিলিয়ন, এটাকে আসলে ইনক্রিজ করা একটা নতুন স্কোপ ক্রিয়েট হয়েছে, যেটা আসলে ট্রেড গ্যাপটাকে আসলে বাংলাদেশ এবং চায়না মাঝে কমাতে সাহায্য করতে পারে এই চাইনিজ ডিউটি ফ্রি ফ্যাসিলিটি। সো এখন আমরা কুইক একটা ভিজিট করব আসলে হিস্ট্রি এন্ড পারফরমেন্স অফ বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি। যেহেতু আমি ইনফর্ম যে অলরেডি এখানে যারা পার্টিসিপেট করছেন তারা অনেকেই বেশিরভাগ
আরএমজি ইন্ডাস্ট্রির সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। সো আমি এই জায়গাটা আসলে মোটামুটি কুইক স্কিপ করব। আমরা জানি যে বাংলাদেশের আরএমজির যদি স্টার্টিং ফ্যাক্টর বলা হয় সেটা হচ্ছে 1960, বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সো রিয়াজ গার্মেন্টস থেকে শুরু হয়, এবং রিয়াজ গার্মেন্টস একটা সময় টার্ন করে রিয়াজ গার্মেন্টস লিমিটেডে 1973-তে, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তারপরে প্রথম যে এক্সপোর্টটা হয় সেটা হচ্ছে 1978-এ 10,000 পিসেস অফ শার্ট দিয়ে ফ্রান্সের সেই এক্সপোর্ট অর্ডারটা প্লেস করা ছিল। ফ্রান্সে এক্সপোর্টের মাধ্যমে সেই অর্ডার, আমাদের এক্সপোর্টটা শুরু হয় আরএমজিতে। রিমার্কেবল একটা সাইট হচ্ছে যে দেশ গার্মেন্টস লিমিটেড, সেটা সাউথ কোরিয়ান ডাইউ কর্পোরেশনের সাথে 1979-এ একসাথে কোলাবোরেশন এস্টাবলিশড হয়। ওখান থেকে আসলে বলা যায় যে আসলে বাংলাদেশে গেম চেঞ্জিং ইভেন্ট শুরু হয় বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রির জন্য। কারণ সেখানে একটা টেকনোলজি ট্রান্সফারের একটা বিষয় ছিল এবং ওর মাধ্যমে আসলে টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে গ্রো করে বলা হয়, একটা ফার্ম বিলিভ করা হয়। আমাদের কান্ট্রি ইকোনমিতে নিটওয়ার সেক্টর যদি স্পেসিফিক্যালি বলা হয়, আরএমজির একটা, আমরা জানি যে বাংলাদেশে আমরা আরএমজি আসলে ডিফাইন করি দুটাকেই, একটা হচ্ছে নিটওয়্যার, একটা হচ্ছে ওভেনওয়্যার, which is a bit different from the definition of apparel sector or clothing sector, which is renowned in the world market. ওয়ার্ল্ড মার্কেটে আমরা জানি যে এইচএস কোড অনুযায়ী যদি বলা হয় 52 থেকে 63 পর্যন্ত টেক্সটাইল ক্লোদিং একসাথে ধরা হয়, কিন্তু অ্যাপারেল ধরা হয়। কিন্তু আমাদের এখানে এইচএস কোডের 61 এন্ড 62 কে নিয়ে আসলে আমরা বলি যে নিটওয়্যার এন্ড ওভেনওয়্যার, এই দুটাকে আমরা আরএমজি হিসেবে ডিফাইন করি। এর মাঝে নিটওয়্যার সেক্টরের স্পেসিফিক ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে জিডিপি যদি বলা হয়, ইন টার্মস অফ জিডিপি 5.57%, যেটা আসলে কোয়াইট হিউজ কম্পেয়ার টু এনি আদার সেক্টর অফ বাংলাদেশ। এবং পোভার্টি রিডাকশনেও নিটওয়ার সেক্টরের খুব ভালো একটা ভূমিকা আছে, যেটা হচ্ছে 6.40%। এমপ্লয়মেন্ট ক্রিয়েশন ইন টোটাল বলা হয়ে থাকে যে 1.9 মিলিয়ন করা হয়েছে এই সেক্টরের মাধ্যমে। উইমেন এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে 45%। টোটাল উইমেন এমপ্লয়মেন্ট যেটা গার্মেন্ট সেক্টর আছে তার মাঝে 45% নিটওয়ার সেক্টরের। আরএমজি এক্সপোর্টের মাঝে কন্ট্রিবিউশন হচ্ছে 49.77% ইন দি লাস্ট ইয়ার, which is very neck to neck with oven garments. ন্যাশনাল এক্সপোর্টে 41.31% এর কন্ট্রিবিউশন আছে। আনফরচুনেটলি লাস্ট ইয়ার বিকজ অফ দি করোনা ভাইরাস ইফেক্ট, নিট এক্সপোর্ট গ্রোথ অন্যান্য সেক্টরের মতো আসলে ফল করেছিল, 17.65% ফল করে গিয়েছিল। সো এই হচ্ছে মোটামুটি নিটওয়ার সেক্টরের ইকোনমিক ইম্প্যাক্ট অন বাংলাদেশ। বলে নিচ্ছি আমি যে আসলে আমরা আরএমজি কে কিভাবে ডিফাইন করি। সো এই স্লাইডটা আমি স্কিপ করে যাচ্ছি। প্রোডাকশন প্রসেস, we already know that, so I'm also skipping that. বাংলাদেশের ভ্যালু এডিশনের একটা ব্যাপার আছে নিটওয়ার সেক্টরের, এখানে আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে চাইনিজ যে ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দিয়েছে এটার সাথে খুব রিলেভেন্ট একটা বিষয়, যে ভ্যালু এডিশনের বিষয়টা। চাইনিজ ডিউটি ফ্রি ফ্যাসিলিটির আন্ডারে একটা ক্রাইটেরিয়া হচ্ছে ভ্যালু এডিশন ক্রাইটেরিয়া, এবং সেই ক্রাইটেরিয়াতে বলা আছে যে অ্যাটলিস্ট মিনিমাম হতে হবে 40% লোকালি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। যদি সেটা হয় সেক্ষেত্রে আসলে এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা আসলে অ্যাভেল করা যাবে। আদারওয়াইজ ইফ less than 40%, this is not going to work for Bangladesh. সো সেক্ষেত্রে আসলে নিটওয়ার সেক্টর যদি আমরা দেখি ইয়ার ওয়াইজ, সেই 1994 থেকে বাংলাদেশের এক্সপোর্ট লেড যখন পলিসি গুলো নেওয়া শুরু হয় 1990s এর থেকে, লেট 1990s থেকে, তো সেই সময় থেকে বলা যায় খুব আর্লি স্টেজ থেকে আসলে নিটওয়ার সেক্টরের ভ্যালু এডিশন 50% এর উপরে। সো and recently it has touched 70%. So খুব কমফোর্টেবলি বলা যায় যে আমাদের নিটওয়ার সেক্টর এই চাইনিজ ডিউটি ফ্রি ফ্যাসিলিটিকে, যেটা 40% এর একটা ক্রাইটেরিয়া আছে ভ্যালুয়েশন, এটাকে খুব সুন্দরভাবে আসলে স্যাটিসফাই করতে পারে। So it's a huge scope for knitwear exporters to tap the market because the primary and necessary condition is actually satisfied over here. আমরা যদি নিটওয়ার এক্সপোর্টের একটা ট্রেন্ড দেখি, জাস্ট টু লুক অ্যাট ইট, যে এটা আসলে 1994 থেকে 27-18 এবং লাস্ট ইয়ার জাস্ট ফল করার আগ পর্যন্ত এটা আসলে ইনক্রিজ করছিল, যেটা আমার এখানে গ্রিন একটি স্ল্যাব দিয়ে দেখাচ্ছে। এবং 2021-এ এটা আমরা এক্সপেক্ট করছি, যদিও করোনা ভাইরাস ইম্প্যাক্টেড আমরা, তারপর আমরা এক্সপেক্ট করছি এটা 21 বিলিয়নে টাচ করবে এবং 2041-এ এটা $41 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং টাচ করে যাবে। আর নিটওয়ার আইটেমস এর যদি আমি বাংলাদেশের মেজর মার্কেট বলে থাকি কন্টিনেন্ট ওয়াইজ, সেক্ষেত্রে আমার
ইউরোপে হচ্ছে 74.99%, which is the largest market for knitwear items. Then after it comes North America, which have actually 12.31% share in the Bangladesh export basket of the knitwear items. ল্যাটিন আমেরিকায় আছে আমাদের 1.16%-এর মতো, অস্ট্রেলিয়াতে 2.28%-এর মতো, এবং ভেরি ইন্টারেস্টিংলি এশিয়াতে হচ্ছে আমাদের 8.25%-এর মতো এক্সপোর্ট হয়ে থাকে বাংলাদেশি নিটওয়ার আইটেমস। সো এই জায়গাটাতে এই এশিয়া পার্টে আমাদের এই চাইনিজ ডিউটি ফ্রি ফ্যাসিলিটির জন্য আসলে আমাদের একটা স্কোপ ক্রিয়েট হয়েছে যে আমরা আসলে সেখানে এক্সপোর্টটা বাড়াতে পারি। তো বেসিক্যালি যদি সেটা হয়, it will ultimately result us to increase the export market share in the Asia region. এখন আমরা চলে যাবো আসলে the Chinese market dynamics for knitwear items. আমাদের যদি ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দেখতে হয়, সাথে সাথে আমাদেরকে দেখতে হবে আসলে যে চায়না মার্কেট knitwear items এর জন্য কেমন। তো সেই পার্টটা যদি আমরা দেখি, RMG import by China from the world, এটা আসলে 2019 এ এসে একটা জায়গায় এসেছে যেটা হচ্ছে HS কোড 61, 3.7 বিলিয়ন তারা ডলার ওর্থ অফ নিটওয়ার আইটেমস তারা ইম্পোর্ট করেছিল। এবং সেটা যদি আমি 2001 থেকে 2019 পর্যন্ত দেখি, আমি দেখবো যে ট্রেন্ডটা হচ্ছে আসলে ইনক্রিজিং। এই যে গ্রিন বারটা দিয়ে আমাকে দেখাচ্ছে। সো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং যে ওদের একটা পলিসি হচ্ছে, রিসেন্ট একটা পলিসি হচ্ছে যেটা ওরা ফলো করছে 2014 থেকে অ্যাকচুয়ালি, যে ওরা হাই ভ্যালুয়েটেড আইটেমস প্রোডাকশনে যাবে এবং হচ্ছে লো ভ্যালুয়েটেড যেগুলো আইটেমস আছে সেগুলো আসলে প্রোডাকশন করবে না বা কমিয়ে দিবে, এবং হচ্ছে সেগুলোর এক্সপোর্ট থেকে সরে গিয়ে সেগুলো আসলে ইম্পোর্টের দিকে তারা মনোযোগ দিবে। সো ওই জিনিসটা আসলে টোটাল রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পারি যে 2001 থেকে শুরু করে 2019 পর্যন্ত ওদের ইম্পোর্ট অফ নিটওয়ার আইটেমস এবং ওভেন আইটেমস অ্যান্ড দ্য ওভারঅল আরএমজি আইটেমস আসলে বেড়ে গিয়েছে। সো এই জায়গাতেও বাংলাদেশের সুযোগ আছে যে আমরা ওই সুযোগটা নিতে পারি, যে চায়নার সাথে আমাদের এই যে ডিউটি ফ্রি ফ্যাসিলিটির একটা এগ্রিমেন্ট আছে এখন, এটার আন্ডারে যদি আমরা আসলে আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারি। আমরা এখন যদি ইয়ারলি গ্রোথ রেটটা দেখি, চাইনিজ ইম্পোর্ট অফ HS কোড 61 and 62, আই মিন 2002 থেকে 2019 পর্যন্ত, except 2009 and হচ্ছে 2016, it was the trend was like increasing. সো এটাও একটা ইন্ডিকেশন দেয় যে যদি আমি চাইনিজ মার্কেট ট্যাপ করতে পারি, ইট উইল বি সাস্টেইনেবল মার্কেট এক্সপ্লোরেশন ফর দি knitwear factory owners itself. চায়না মার্কেটে আমাদের যদি এক্সপোর্ট করতে হয় সেক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে সেখানে আসলে মার্কেট শেয়ার এখন পর্যন্ত কোন কান্ট্রি গুলো আসলে ক্যাচ করে রেখেছে। সো দ্য ক্যাচি পয়েন্ট অফ দিস slide is to have a look at the Bangladesh's export share in the Chinese market, which is actually hovering around 7.34% to 7.16% in the year of 2015 to 2019. 2019 এ এসে আমাদের আসলে যেটা যদি আমরা দেখি যে 2015 এ 7.34% যদি মার্কেট শেয়ার থেকেও থাকে নিটওয়ার আইটেমস এর ক্ষেত্রে, সেটা আসলে এক ধরনের ডিক্রিজের দিকে গিয়েছে। ইট ইজ বিকজ অফ ভিয়েতনামের আমরা যদি শেয়ারটা দেখি, ভিয়েতনাম লার্জলি 15% থেকে শুরু করে একেবারে 21% পর্যন্ত চলে গিয়েছে এই জাস্ট 5 ইয়ার্সে। সো ওই জায়গাটা যেটা ওই যে আমি প্রথমে একটু আগে বলে আসলাম যে চায়না আসলে এখন আরএমজি আইটেমস ওভারঅল এবং নিটওয়্যার আইটেমস আসলে তারা ইম্পোর্টের দিকে মেইনলি মনোযোগ দিচ্ছে প্রোডাকশন থেকে সরে গিয়ে। সো ওই জায়গাটার কিন্তু গ্যাপটা আসলে ফিল আপ করে দিচ্ছে ভিয়েতনাম অ্যান্ড দেন ইটালি, ভেরি সারপ্রাইজিংলি। কিন্তু বাংলাদেশ কিন্তু আছে চায়না মার্কেটে 5 নম্বরে, ইভেন আফটার দি কাম্বোডিয়া। সো এই জায়গাটাতে নতুন করে আবার বাংলাদেশকে ভাবার একটা সুযোগ আছে, যেটা আমরা আলিবাবা প্ল্যাটফর্ম and more like this kind of e-commerce platforms আমরা আসলে এক্সপ্লোর করতে পারি।
সো আমরা যদি ট্রেন্ডটা একটু দেখি ভিয়েতনাম এবং বাংলাদেশের সাথে শুধু কম্পেয়ার করে, যেটা বাংলাদেশেরটা দেয়া আছে গ্রিন কালারে এবং ভিয়েতনামেরটা দেয়া আছে রেড কালারে। সো এই জিনিসটা যদি আমরা একটু ট্রেন্ড অ্যানালাইসিস করি 2015 টু 2019 5 ইয়ার্স এর, এটা ফোরকাস্ট করে দিচ্ছে যে 2020 এবং 2021 নেক্সট 2-3 ইয়ার্স ভিয়েতনামের মার্কেট শেয়ার কিন্তু তারা ইনক্রিজ করার দিকেই আসলে তাদের ফোকাসটা থাকবে। যেখানে যদি বাংলাদেশ ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা যদি আসলে ওইভাবেই অ্যাওয়ারনেস না থাকে এবং সেইটা যদি আসলে ওইভাবে এক্সপ্লোর না করে, সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু মার্কেট শেয়ারটা কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের আসলে এই বিষয়টা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে ভেরি স্পেসিফিক্যালি, এবং সেই অনুযায়ী এক্সপ্লয়েট করতে হবে। আদারওয়াইজ উই আর গোয়িং টু ফল বিহাইন্ড। সো এবার চলে আসছি ভেরি মাচ ইন্টারেস্টিং একটা স্লাইডে, সেটা হচ্ছে টপ 10 নিটওয়্যার প্রোডাক্টস কি চায়না যেটা ইম্পোর্ট করেছে লাস্ট 3 কনজিকিউটিভ ইয়ার্স, এবং তাদের আসলে গ্রোথ রেট কি সেটা আমরা এখানে দেখবো। পাশাপাশি হচ্ছে বাংলাদেশে আসলে সেখানে স্কোপটা কোথায়, কোন স্পেসিফিক্যালি কোন প্রোডাক্টে, সেটা আমরা দেখবো। এখানে এই টেবিলটায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু লাইট গ্রিন কালারের কিছু আইটেমস আছে। যেমন আমি প্রথমটা যদি পড়ি 61091000, প্রোডাক্ট লেভেলিং হচ্ছে টি শার্ট, সিংলেটস অ্যান্ড আদার ব্যাস অফ কটন নিটেড অর ক্রোশেটেড। সো এটার যদি আমি দেখি যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ছিল হচ্ছে 29.50%। সো এখানে যে ডিপ গ্রিন যে কালার গুলো করা আছে, এখানে আমি সবগুলো আইটেমস দেখতে পাচ্ছি যে এগুলো সব ডাবল ডিজিট গ্রোথ অ্যান্ড ভেরি হাই গ্রোথ, 10%, above 10%. All are having growth rate of above 10%. সো এই আইটেম গুলো যেমন 61091000, তারপর হচ্ছে 61102000, যেটা হচ্ছে জার্সিস পুলোভার্স, যেটা মেড অফ কটন নিটেড অ্যান্ড ক্রোশেটেড। তারপর হচ্ছে 61103000 জার্সিস পুলোভার্স এটসেট্রা অফ ম্যান মেড ফাইবার্স নিটেড অর ক্রোশেটেড। এই ধরনের আইটেমস গুলো যেটা আছে টপ 3, সেগুলো আসলে আমাদের খুব ভালো একটা জায়গা হচ্ছে বাংলাদেশের এই জায়গাতে ট্যাপ করা। এবং মোস্ট ইন্টারেস্টিংলি বাংলাদেশের কিন্তু যদি আমি টপ 10 এক্সপোর্ট আইটেমস যদি আমি চিন্তা করি, সেগুলোর মাঝেও কিন্তু এই আইটেমস গুলো আছে। সো ইট মিনস দ্যাট ইট ইন্ডিকেটস দ্যাট ইন চাইনিজ মার্কেট অলসো বাংলাদেশ ক্যান বি ভেরি মাচ কম্পিটিটিভ ইন এক্সপোর্টিং দিস knitwear আইটেমস। সো আমি যদি এই টপ 10 প্রোডাক্টে আরো দেখি যে রেড কালার যেগুলো মিন করছে যে এগুলো এই একটা দুটা তিনটা, তারপর হচ্ছে 7 নম্বরে যেটা আছে, 8 নম্বরে যেটা আছে, এই 5টা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের টপ 10 প্রোডাক্টের বাস্কেটে এইচএস কোড 8 ডিজিট লেভেলে অলরেডি আছে ওয়ার্ল্ড মার্কেটে। সো ইট ইন্ডিকেটস অলসো যে বাংলাদেশ ক্যান, if Bangladesh wants and if Bangladesh can exploit the opportunities given by the Chinese side to Bangladesh to have the duty free facility, if exploited, Bangladesh can also grow the export opportunities in these areas in China. So knitwear items এর ক্ষেত্রে বাংলাদেশের আসলে এক্সপোর্ট পোটেনশিয়ালিটি স্পেসিফিক্যালি আসলে কোন এরিয়াতে ট্যাপ করা যায় সেটার একটা বিষয় এখানে আসবে। প্রথমে সেই স্পেসিফিক বিষয়গুলো যাওয়ার আগে একটু ইন্টারেস্টিং ফাইন্ডিং আমরা একটু দেখে নিই। বাংলাদেশের কিন্তু এক্সপোর্ট 2015 থেকে 2019 এই 4-5 বছরের মাঝে কিন্তু 54.33% বেড়েছে knitwear items এর ক্ষেত্রে, from $261.53 million to it has come up to $261.53 million from $169.46 million. এবং এর মাঝে 25 knitwear আইটেমস আছে যেটা আসলে বাংলাদেশকে হেল্প করতে পারে চায়না মার্কেটকে আরো স্ট্রংলি আসলে ক্যাপচার করার জন্য, যার মাঝে 14 আইটেমস এর ডাবল ডিজিট গ্রোথ আছে, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। 2 আইটেমস এর আছে হচ্ছে 4 ডিজিট গ্রোথ রেট। সেটা আসলে ইন্ডিকেট করছে যে বাংলাদেশ আসলে খুবই খুবই এবং খুবই কম্পিটিটিভ ইন দিস আইটেমস। সো এখানে হচ্ছে আমাদের সেই 25 আইটেমস যেটা আসলে বাংলাদেশের গ্রোথটা চাইনিজ মার্কেটে বাড়ছে লাস্ট 5 ইয়ার্স ধরে, এবং সেটা ভলিউম বাড়ছে, মনিটারি ভ্যালুর দিক থেকেও সেটা প্রাইসটা যদি ওয়ার্ল্ড মার্কেটের সাথে কম্পেয়ার করা হয় সেটা আসলে খুব একটা ফল করেনি। এবং আলটিমেটলি
টোটাল এক্সপোর্ট অ্যামাউন্ট বেড়ে গিয়েছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আবার একইভাবেই যে যেগুলো ডিপ গ্রিন কালার করা আছে সেগুলো হচ্ছে দেখাচ্ছে সবগুলো অ্যাবভ 10% হচ্ছে আমার গ্রোথ রেট লাস্ট 5 ইয়ার্সে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। আহ, এবং যেটা ইয়েলো কালার ইন্ডিকেট করছে ভেরি ইন্টারেস্টিংলি যে এইগুলো আসলে দেখা যায় যে আসলে কোনো ধরনের যেগুলো ট্রেড এগ্রিমেন্ট হয়ে থাকে এফটিএ অথবা পিটিএ অথবা যে কোনো ধরনের কনসেশনারি যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে সেখানে আহ, যে কোনো এক্সপোর্টিং বা ইম্পোর্টিং কান্ট্রি এমন ধরনের মেকানিজম সেট করে যেন অন্য একটি অপোজিট যে কান্ট্রিটা কাউন্টার পার্ট কান্ট্রি থাকে সেই কান্ট্রির আসলে মেজর প্রোডাক্টস গুলো এক্সক্লুডেড হয়ে যায়। কিন্তু আমরা মোর ইন্টারেস্টিংলি উই হ্যাভ সিন যে চাইনিজ সাইড কিন্তু বাংলাদেশকে এই ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে এই ধরনের আসলে জিনিসটা আসলে নেয়নি বা চিন্তা করেনি এবং বাংলাদেশের জন্য অনেক ওপেন ভাবে কিন্তু তারা আসলে ডিউটি ফ্রি স্ট্রাকচারটি সাজিয়েছে। ইয়েলো কালারটা ওটাই মার্ক করছে যে এই টোটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জিরো ডিউটি আসলে দিতে হবে চায়নাতে, চায়না মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে। সো ইটস এ বিগ বিগ অ্যান্ড ম্যাসিভ অপরচুনিটি ফর বাংলাদেশ, যে যেগুলো অলরেডি আমাদের মেজর এক্সপোর্ট আইটেম, যেগুলো আমাদের অলরেডি গ্রোথ রেট ভালো, সেগুলোই আমাদের আসলে চাইনিজ ডিউটি ফ্রি স্কেডিউলে যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটাতে আসলে জিরো ডিউটি দিতে হচ্ছে। সো বেসিক্যালি আমি যদি এইচএস কোড অনুযায়ী বলি সেটা হচ্ছে 61091000 থেকে শুরু করে 61044200। এই প্রোডাক্ট গুলোর আসলে খুব ভালো অপরচুনিটি আছে চাইনিজ মার্কেটে। একইভাবে 11th থেকে 20th যে এইচএস কোডের এখানে সিরিয়াল নাম্বারের প্রোডাক্ট গুলো আছে এখানেও একইভাবে ইয়েলো কালার করে দেওয়া আছে। আমি আশা করি যে স্লাইডস এর যেটা ভার্সন পিডিএফ ভার্সন আছে সেটা আপনাদের কাছে চলে যাবে। সো ইন ডিটেলস ইউ ক্যান অলসো সি which products are actually having duty free facility in the Chinese market and also which products have higher opportunity in Chinese market. সো যদি আবার একটু বলতে চাই সেখানে হচ্ছে খুব ইন্টারেস্টিংলি লাস্টের দিকে আমি 22nd যে প্রোডাক্ট সিরিয়াল আছে 61079100 এবং এর ঠিক উপরেরটা হচ্ছে 21st 61022000 আর হচ্ছে 24th 61161000। এই তিনটা প্রোডাক্ট খুব ইন্টারেস্টিং একটা ফিগার শো করেছে, যেটার গ্রোথ হচ্ছে খুব ম্যাসিভ গ্রোথ লাস্ট 5 ইয়ার্স এক্সপোর্ট গ্রোথের ক্ষেত্রে। 395% একটার ক্ষেত্রে, একটা হচ্ছে 2611%, আরেকটা হচ্ছে 284%। সো এই দুটার ক্ষেত্রে এই তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা হচ্ছে ইমার্জিং প্রোডাক্টস। এই তিনটা প্রোডাক্ট ইউএস ডলার 1000 ভ্যালুতে যদি আমি চিন্তা করি একসময় যেটা মাত্র $1000 এক্সপোর্ট হতো সেটা এখন 540,000 আসলে সেটা রিচ করেছে। সো ইটস এ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশ এগেইন টু এক্সপ্লোর দিস মার্কেটস। এখন আরেকটু আমাদেরকে একটু রিভিজিট করা দরকার যে আসলে চায়নাস ডিউটি ফ্রি কোটা ফ্রি স্কিমটা এলডিসি এবং বাংলাদেশ এই যে দুটো কান্ট্রি এবং রিসেন্টলি আমাদের যে আমরা জানি যে কিছু এগ্রিমেন্ট চায়নার হয়েছে যেটা আমাদের পরের একজন কেনোটি স্পিকার কিছু টাচ করবেন মিস্টার মুসলেউদ্দিন, যে আরসিইপি ওটার আসলে ইন্ডিকেশনটা বা ইমপ্লিকেশনটা বাংলাদেশের জন্য কি আসতে পারে। সো এলডিসি আমরা আহ, এটা আসলে সুবিধাটা পেয়েছি ডিউটি ফ্রি ফ্যাসিলিটি অ্যাজ এ এলডিসি কান্ট্রি, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে, যেটা আমরা যতদিন এলডিসি আছি ততদিন আমরা আসলে সেটা এনজয় করতে পারবো। আমরা জানি যে 2021-এ একটা রিভিউ হওয়ার কথা, সেই রিভিউটা যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশ আলটিমেটলি গ্রাজুয়েট করে যাবে 2024-এ। সো বাংলাদেশ যদি 2024-এ গ্রাজুয়েট করে যায়, সো এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা কিন্তু আসলে 2024-এর পরে নাও বাংলাদেশের জন্য থাকতে পারে। সো এই জিনিসটা এসছে, এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা এসছে, চায়না ডিক্লেয়ার করেছে আন্ডার দি অ্যানেক্স 5 অফ স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট প্রভিশনস অফ দি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 6th মিনিস্ট্রিয়াল কনফারেন্স অথবা হংকং মিনিস্ট্রিয়াল ডিক্লারেশন নামে পরিচিত, সেই সুবিধাটার আন্ডারে। সো আমরা এই বলা যায় যে 4 বছর সময় আছে চায়না মার্কেটকে আমরা যদি ধরে ফেলতে পারি এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দিয়ে, তারপর আসলে যখন একটা ট্রেড ভালো একটা রিলেশনশিপ স্টাবলিশ হয়ে যায় এরপর আসলে সেটা থেকে আসলে খুব কমই আসলে ট্রেড ডাইভার্স হওয়ার একটা সুযোগ থাকে। সো 4 ইয়ার্স বলা যায় যে মিনিমাম আমাদের কাছে সময় আছে এই চায়না মার্কেটকে পুরোপুরি ক্যাপচার করবার জন্য। সো
এই চায়না মার্কেটের এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটির আসলে কিছু জেনারেল এবং স্পেসিফিক প্রভিশনস আছে। জেনারেল প্রভিশনস এর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রভিশনটা আসলে হচ্ছে 40% ভ্যালু এডিশন ক্রাইটেরিয়া, যেটা আসলে অন্য অনেক কান্ট্রির ক্ষেত্রে অনেক জটিলভাবে ক্যালকুলেট করা হয়, কিন্তু চায়না মার্কেটের ক্ষেত্রে সেটাও বাংলাদেশের জন্য খুব ইজি ওয়েতে আসলে ক্যালকুলেশন করার জন্য ওই ডিক্লারেশন এসছে চাইনিজ সাইড থেকে। সেটা হচ্ছে অ্যাড ভ্যালুরামের একটা পার্সেন্টেজ নেওয়া হবে, যেটা এফওবি প্রাইস এবং সিআইএফ প্রাইসের একটা ডিফারেন্স এবং রেশিও পার্সেন্টেজ আকারে হিসাব করে নেওয়া হবে। আমরা জানি যে ফ্রি অন বোর্ড ইনকো টার্মস যদি আমরা বলি, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস এর যেটা আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর ডিক্লারেশন এবং যেটা ওয়ার্ল্ড প্র্যাকটিস, সেটা হচ্ছে ফ্রি অন বোর্ড প্রাইস অফ দি ফাইনাল গুড। আর সিআইএফ মিন করছে যে কস্ট অফ ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট প্রাইস অফ দি নন লোকালি অরিজিনেটেড ম্যাটেরিয়ালস। সো লোকালি আমাদের 40% ভ্যালু এডিশন থাকতে হবে, সেটা আমি আবারও আগের মতো করে বলে দিচ্ছি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ উই আর নট গোইং টু হ্যাভ the opportunity of enjoying these Chinese duty free facility for Bangladesh. তো ফ্রি অন বোর্ড আর সিএফ, এটা আমি আর নতুন করে আর নতুন কিছু ব্যাখ্যা করছি না, বিকজ যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন তারা এই টার্মস গুলো সম্পর্কে এবং লায়াবিলিটি এবং রিস্ক সম্পর্কে জানেন। সো আমি চলে যাচ্ছি নেক্সট স্পেসিফিক প্রভিশনে। স্পেসিফিক প্রভিশনস নিটওয়ারের ক্ষেত্রে যদি বলতে হয়, এই 6.1 চ্যাপ্টারটা আসলে স্পেসিফিক্যালি কভার করছে আমার যদি ক্রোশেটের যদি কোনো প্রোডাক্ট থাকে অথবা নিটের প্রোডাক্ট থাকে, যেটা ইনক্লুড করবে না স্পেসিফিক্যালি বলা আছে 2 নাম্বার প্রভিশনের ক্লজ এতে, সেটা হচ্ছে গুডস অফ ট্যাক্স which which has the heading of 62.12, which is own clothing or other own products of tax 63.09, or orthopedic appliances, surgical belts, tweezers, or like or other like kind of things which goes under the tax heading of 90.21. So for details you also can visit এই যে স্পেসিফিক প্রভিশন কি, এটা যদি আপনাদের ডিটেলস জানতে ইচ্ছা করে সেটা আপনি দেখে নিতে পারেন, যেটা অলরেডি টেক্সটাইল টুতে লাস্ট অক্টোবর এবং নভেম্বর ইস্যুতে আসলে পাবলিশ হয়েছে। কয়েকটা 3টা আর্টিকেল পাবলিশ হয়েছে, 3টা আর্টিকেল থেকে এখানে লিংকও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে টোটাল লিস্টটা দেখে নিতে পারেন যে স্পেসিফিক প্রভিশনস কি নিটওয়্যার। So I have come to the almost my last slide of this presentation, টপ আরএনজি হওয়ার ক্ষেত্রে। সো আমি সেটা আসলে একটু দেখাতে চাবো। আমরা দেখবো যে আসলে টপ 10 এ আসলে আমরা কিভাবে ঢুকলাম 1918 থেকে 80 থেকে শুরু করে। প্লিজ হ্যাভ এ লুক। থ্যাংক ইউ।
সো এখানে আমরা দেখেছি যে আসলে 1980-তে একেবারে যখন প্রথম দিকে বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রি ছিল, ওই অবস্থা থেকে আজকে 2018 পর আর 2 বছর গিয়েছে। তো এই জায়গায় এসেছি আমরা, যেখানে কোনো জায়গাতেই ছিলাম না, টপ 20-তেও ছিলাম না। সেই জায়গাতে আজকে আমরা ভিয়েতনাম, ইটালি, জার্মানি, ইন্ডিয়া, টার্কি, স্পেন, এই ধরনের ফ্রান্স, নেদারল্যান্ডস, এই ধরনের কান্ট্রিকে পেছনে ফেলে আজকে আমাদের বাংলাদেশ এই জায়গায় এসছে। So here again, we have the great opportunity to become the largest exporter of RMG, even to go beyond of the Chinese market capture that we are facing right now. So এই বলে আমি conclude করছি আজকে। Again, thank you so much Alibaba Group, thank you again Textile Today and Amin Jahan Corporation for arranging this webinar and to have the opportunity. Thank you. Thank you so much, Mr. Anamul Hafiz Latifi. Thank you for your nice presentation. I think it was a good one. We see. Well, কেউ কেউ হয়তো ভাবতে পারে যে why we are talking about the Chinese market today. What is the reason why we are talking about Chinese market? একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, আমরা যদি লাস্টের স্ট্যাটিস্টিক্যাল পারভিউটা আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা হলো যে বাংলাদেশ কিভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে উপরের দিকে এসেছে, অর্থাৎ এক্সপোর্টের ক্ষেত্রে। এখানে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কয়েকটা নাম দেখবো আমরা, যেগুলি পরবর্তীতে 4, 5, 6 দিকে দেখেছিলাম, যেমন জার্মানি, যেমন ফ্রান্স, যেমন ইটালি, যেমন স্পেন। এই দেশগুলিতে কিন্তু আমরা এখন এক্সপোর্ট করি, অর্থাৎ বিশেষত যে ওয়েস্টার্ন ইউরোপের যে দেশগুলি, সেগুলিতে আমরা এখন এক্সপোর্ট করি। কিন্তু ইফ উই জাস্ট সিম্পলি লুক ব্যাক ফিউ ইয়ার্স, আমরা দেখবো যে এই যে জার্মানি, ইটালি, স্পেন, ফ্রান্স, তারাও এক্সপোর্ট করতো। এখন লাস্টের যে বিষয়টি যদি আমরা দেখি, চায়না ইজ বিং দি নাম্বার ওয়ান এক্সপোর্টার অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেল অল ওভার দি ওয়ার্ল্ড। সেখানে যদি আমরা এখন ওই জাস্ট আগের কম্পোজিশনটাকে যদি আমরা দেখি, যে ওয়েস্টার্ন ইউরোপের স্টেটগুলি তারা এক্সপোর্ট করত, এখন আমরা ওদের কাছে এক্সপোর্ট করছি। অ্যাকর্ডিংলি এখন আমরা দেখছি যে চায়না, ফর বিং ডিসপাইট বিং দি ফার্স্ট নাম্বার ওয়ান ইন দি এক্সপোর্টস, এখন কিন্তু আমরা দেখতে পারি যে চায়না নিজেও কিন্তু এখন ইম্পোর্ট করবে। অর্থাৎ আমরা সেখানে এটার একটা বিরাট ফ্যাসিলিটি আছে, যেটা লতিফি ভাই বললেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় এখানে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো ইফ উই টকড অ্যাবাউট দি ডেমোগ্রাফি অফ দি ওয়ার্ল্ড, যে আমাদের মূল মার্কেট কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের জন্য দুটো। একটা হলো ওয়েস্টার্ন ইউরোপ, অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, ইউনাইটেড কিংডম। আরেকটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই দুটোকে যদি আমরা ইফ উই জাস্ট সি উইথ আ ডিফারেন্ট, আমি যদি বলি যে ভিউ, যে একটা হলো ওয়েস্টার্ন ইউরোপ আর একটা হলো দি ইউনাইটেড স্টেটস, এই দুটোতে আমরা যদি দেখি যে ডেমোগ্রাফি, টোটাল আপনার পশ্চিম ইউরোপে মানুষ আছে মাত্র 20 কোটি। আই রিপিট, টোটাল পশ্চিম ইউরোপে মানুষ হলো মাত্র 20 কোটি, এবং টোটাল ইউরোপে মানুষ হলো মাত্র 74 কোটি। এবং আমরা যদি ইফ উই লুক এট দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে মানুষ আছে মাত্র 33 কোটি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় মাত্র বলছি হয়তো এই জন্য যে সেটা চায়নার সাথে যদি আমরা তুলনা করি, চায়নার একাই হলো 130 কোটি মানুষ আছে। এখন আজকে আমরা টেক্সটাইল এন্ড অ্যাপারেলের সাথে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্যাল এই ডিজিটগুলির সাথে আসলে টেক্সটাইল এন্ড অ্যাপারেলের সম্পর্কটা কোথায়? অ্যাট দি এন্ড হোয়াট এভার উই টক অ্যাবাউট, অ্যাট দি এন্ড কিন্তু কনজিউমাররা কিনবে, বায়াররা কিন্তু কিনবে। মানে আমরা কিন্তু চাইলেও কিন্তু অ্যান্টার্কটিকাতে যদি কোনো প্রতিযোগিতা নাও থাকে, উই ক্যান নট এক্সপোর্ট টু দি অ্যান্টার্কটিকা, কারণ পিপল আর নট লিভিং ওভার দেয়ার। বাট সেই জন্য চায়না মার্কেটটা কিন্তু এখন বাংলাদেশের জন্য, উই ক্যান অনেস্টলি টেল ইট, ফেনোমেনালি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইন দি টাইট সিচুয়েশন অফ দি এক্সপোর্ট টু দি ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড দি আমেরিকা। লাইক আমরা যতটা আশা করেছিলাম, হয়তো কোভিড এর কারণে কিছুটা সিচুয়েশন আমরা দেখেছি, একটু কেউ কেউ ভয় পেয়েছে, কেউ কেউ ভয় পায়নি, বাট ওভারঅল একটু এক্সপোর্ট কমেছে। বাট আমরা যেটা আরো অনেকভাবে এক্সপ্লয়েট করতে পারি মার্কেটটাকে, সেটা হলো আসলে চাইনিজ মার্কেট। যেহেতু আমরা যে ডেমোগ্রাফি মানে বিষয়টা এই জন্যই বলেছি, পপুলেশন সাইজের কথা, যেখানে 130 কোটি মানুষ অলরেডি বসবাস করে, এদের জামা কাপড় কেনবার দরকার আছে এবং এরা কিনবে।
এবং তারা যখন একটু একটু করে টার্সিয়ারি লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে গিয়েছে, অর্থাৎ একটু হেভি ইন্ডাস্ট্রির দিকে গিয়েছে, খুব স্বভাবতই তারা যেমন মিস্টার লতিফও বলছিলেন, অর্থাৎ লো ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্টগুলি, এগুলি কিন্তু আস্তে আস্তে ওরা না করবার চেষ্টা করে আসছিল ফর দি লাস্ট ফিউ ইয়ার্স। সো সেদিক থেকে আমাদের একটা বিরাট অপরচুনিটি আছে চাইনিজ মার্কেটকে নেবার ক্ষেত্রে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমাদের সাথে যারা জয়েন করেছেন সবার উদ্দেশ্যে একটু বলছি, আমাদের যে প্রোগ্রামটা আমরা যেভাবে সাজিয়েছি, আমাদের দুজন স্পিকার আছে, ওনারা কথা বলছেন, একজন বলেছেন, আরেকজন এখন বলবেন, এবং এরপরে একটা প্রশ্ন উত্তর পর্ব আছে। যাদের যাদের প্রশ্ন আমাকে করছেন বা মেসেজ করছেন, তারা সে প্রশ্নগুলি করবেন, আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত উত্তর করবার জন্য, এবং পরবর্তীতে আমাদের সাথে কথা বলবেন এনডি চেন। বেসিক্যালি উনি যে কারণে কথা বলবেন, এবং আমিও একটু কথা বলছি বা আরো সামান্য হয়তো একটু কথা বলবো পরবর্তীতে, সেটার মূল কারণ হলো একটাই, সেটা হলো ইফ উই লুক এট এভরিহোয়ার, মানে সারা পৃথিবীতে এখন যে হয়তো ইস্যুটা আছে, সব জায়গায় সবাই হয়তো জানে, মানুষ এখন অনেক কিছুর হোয়াট এর অ্যান্সারটা জানে, হোয়াট, যে এক্সপোর্ট আমাকে করতে হবে বা আমাকে টেক্সটাইল করতে হবে। এখন হাউর যে অ্যান্সারটা কিভাবে করতে হবে, আমরা হোয়াট এবং হাউর, এই হাউর অ্যান্সারটা আমরা দেবার চেষ্টা করবো আজকে। সেজন্য আমাদের সাথে এনডি চেন যুক্ত হয়েছেন, এবং আমিও হয়তো একটু কথা বলবো, এবং আমাদের আরো দু একজনকে আমরা হয়তো অ্যাড করবো যদি কোনো প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। অর্থাৎ আমরা কভার করবার চেষ্টা করছি বোথ দি হোয়াট এন্ড হাউ। হোয়াট নিয়ে কথা বলছিলেন এতক্ষণ ধরে মিস্টার হাফিজ লতিফি, এবং আমি আই উড লাইক টু নাও রিকোয়েস্ট মিস্টার মোহাম্মদ মুসলেউদ্দিন। হি ইজ অলসো দি ডেপুটি সেক্রেটারি, ঢাকা চেম্বার অফ কমার্স, ডিসিসিআই, and he is responsible for the research and development and the small and medium enterprise development, SME development, what we mean for really. Mr. Mohammad Musleuddin, please. Thank you, Mr. Yusuf Nabi, for giving me floor. About talking about garments RMG sector. Basically, the webinar is titled for duty-free facility in Chinese market, special focus on RMG. Since it is because RMG, since we are second top plus RMG exporter of the world, that's why we are emphasizing this RMG sector. And we are happy to have Mr. Andy Chen from Alibaba, and my colleague, Mr. Enamul Hafiz Latifi, who also gave a nice presentation with his insightful thoughts in the knitwear sector. I would like to say about that, about the woven garments, because my colleague has already told about the Chinese market with duty-free facilities, and he already touched all of the items, whatever having we got from 2010 to 2015, and DFTF facilities, APTA preferences, and now we are getting duty-free facility of 97% in Chinese market. He touched upon the 61 category, and I would like to say about 62, the woven garments of Bangladesh, and how we can go further with this duty-free facility. So then I'm going with my presentation. Is it okay? Yes, it's okay. 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 So first of all, I would like to tell, give some information about oven industry of Bangladesh. আমি সবার সুবিধার্থে কিছু বাংলা এবং ইংলিশ মিক্স করে বলছি। ওপেন বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স, আমাদের বিজিএমই এর তথ্য মতে আমাদের এখন পর্যন্ত 4621টি রেজিস্টার্ড মেম্বার আছে তাদের। সেই হিসেবেই আমরা বাংলাদেশে বলে থাকি যে বাংলাদেশ ব্যাংকও বিজিএমই এর যে রেজিস্টার্ড মেম্বার আছে তাদেরকে নিয়েই আমাদের আরএমজি সেক্টরকে কাউন্ট করে থাকে। সেখানটাই আছে আমাদের বর্তমানে 4.5 মিলিয়ন এক্সপার্ট ওয়ার্কফোর্স, এবং আমরা চেষ্টা করছি যে ওয়ার্কফোর্সটা আছে বর্তমানে আমাদের, সেই ওয়ার্কফোর্সটাকে আমাদের আরো বেশি কম্পিটিটিভ করার জন্য, যাতে করে এখন আমরা আর লেবার ইন্টেন্সিভ মার্কেট না হয়ে আমরা আমাদের ওয়ার্কফোর্সটাকে আরো স্কিল ডেভেলপ করে যাতে আমরা হাই এন্ড প্রোডাক্টের দিকে যেতে পারি। সিন্স উই আর all of the more than 50% of our Bangladeshi youth.
এখানটায় কিছু ইনফরমেশন যেটা শেয়ার করছি, এটা একটু 2017 বা 2017 এর ডাটা, যে অ্যাপ্রক্সিমেটলি 3 বিলিয়ন মিটার্স অফ ওভেন ফ্যাব্রিক্স অ্যাজ এ র মেটেরিয়াল আমাদের দেশে প্রয়োজন হয়ে থাকে, এবং যেটার অনলি 14 to 15% আমরা ডিমান্ড ফিল আপ করতে পারি, আর সবগুলোই আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, সেখানটায় আছে হচ্ছে ওভেন প্রোডাক্ট এক্সপোর্ট অফ বাংলাদেশ লাস্ট 10 ইয়ার্স। আসলে বাংলাদেশের লাস্ট 10 ইয়ার্সে ওভেন প্রোডাক্টটা কিভাবে সাফল করেছে, কিভাবে আমাদের ফ্লারিশ করেছে, সেটা একটা দেখার বিষয়। যদি আমরা দেখি যে 2010 এবং 11 ফিসক্যাল ইয়ার, যেটা বাংলাদেশে আমরা কাউন্ট করে থাকি, সেই ফিসক্যাল ইয়ারে যদি কাউন্ট করে থাকি, সেটা ছিল আমাদের 8.43 বিলিয়ন ইউএসডি, যেটা গিয়ে পিক করেছে 17.24 বিলিয়নে 2018-19-এ, যেটা অলমোস্ট আমরা বলতে পারি যে অলমোস্ট ডাবল। যেটা দেখা যায় কি অলমোস্ট 7 থেকে 8 বছর বা 9 বছরে আমরা ডাবল 200% রিচ করেছি। ডিউ টু কোভিড উই ফেল ডাউন টু 14 বিলিয়ন, যেটা আসলে কোভিড এর যে প্রবলেমটা হয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশে হিট করেনি, পুরো ওয়ার্ল্ডটাই শ্রিঙ্কড, এবং সেই শ্রিঙ্কিং ওয়ার্ল্ডে আমাদের কাছে অনেক অর্ডার ছিল যেগুলো আমরা হয়তো পরবর্তীতে বায়াররা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, বা আমাদেরও যে শিপমেন্টের প্রসিডিউর ছিল, অনেকদিন শিপমেন্ট বন্ধ ছিল, যার কারণে আমরা করতে পারিনি। হাউএভার, তারপরেও আমরা 14 বিলিয়ন আমরা অ্যাকুমুলেট করতে পেরেছি। এরপর যদি আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি ওভেন গার্মেন্টসটাকে আমরা কেন এত প্রায়োরাইজ করছি, যে ওভেন গার্মেন্টস এর প্রায়োরিটিটা কি। বাংলাদেশ ইকোনমিতে যদি আমরা লাস্ট 10 ইয়ার্সে দেখি, যদি আমরা এক্সপোর্ট কন্ট্রিবিউশনটাকে কাউন্ট করে থাকি, 2010-এ ওভেন গার্মেন্টস এর আমার প্রায় ইয়াটা ছিল, এক্সপোর্ট আর্নিং এর কন্ট্রিবিউশন ছিল 36.8%, সেটা 2015 এবং 16-এ গিয়ে দাঁড়িয়েছে 43%, এবং সেটা 42.5% দাঁড়িয়েছে 2018 এবং 2019-এ। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের অলমোস্ট কন্ট্রিবিউশনে দেখা যায় কি ওভার 43%, 42 to 43% কন্ট্রিবিউশন থাকে আমাদের ওভেনে। দ্যাট মিনস আমাদের যদি এক্সপোর্ট আর্নিং 40 বিলিয়ন হয়ে থাকে, সেক্ষেত্রে 16 বিলিয়ন দেখা যায় কি শুধুমাত্র ওভেন গার্মেন্টস থেকেই আমরা ইনকাম করতে পারি, যেই কারণে আমরা ওভেন গার্মেন্টসটাকে আমাদের এত প্রায়োরাইজ করছি। এবার একটা ইন্টারেস্টিং স্লাইডে দেখি যে আমাদের আসলে এক্সপোর্ট যে আর্নিংটা করছি, সে এক্সপোর্ট আর্নিং এ আমাদের ওভেন গার্মেন্টসটা কি পরিমাণ সহায়তা করছে, সেটা যদি আমরা একটু দেখি যে আমরা এক্সপোর্ট আর্নিং এর আমরা আগে দেখেছি যে আমাদের 41 থেকে 43% পর্যন্ত আমাদের এক্সপোর্ট আর্নিং এ ওভেন গার্মেন্টস সহায়তা করছে। সেখানটায় যদি আমরা বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংটাকে দেখি, যদি 2011 এবং 2012 এর যেই এক্সপোর্ট আর্নিংটা ছিল 24.29 বিলিয়ন, যেখানে 1.37 বিলিয়ন বেড়েছিল 2010 এবং 2011 এর তুলনায়, যেখানটায় ওভেনের সিঙ্গেল কন্ট্রিবিউশন ছিল 1.17 বিলিয়ন, দ্যাট ইজ 85% এসকেলেশন করতে সহায়তা করেছে, যেখানটায় অন্যান্য প্রোডাক্টসের তুলনায় ওভেন গার্মেন্টসটা বাংলাদেশকে অনেকাংশেই সহায়তা করেছে, যাতে করে বাংলাদেশের এক্সপোর্টটা বৃদ্ধি পায়। এইভাবে একই ধারাবাহিকতায় আমরা যদি 2012-13-এ দেখি 53%, 13-14-এ 44%, 14-15-এ 61%, 15-16 55%, অন এন এভারেজ আমাদের বেড়েছে এক্সপোর্ট আর্নিং স্কেলেশন করতে সহায়তা করে 57% ওভেন গার্মেন্টস, যেখানটায় যদি আমরা কাউন্ট করে থাকি যেটা ওভার 50%, দ্যাট মিনস বাংলাদেশের এক্সপোর্ট যদি 40 বিলিয়ন হয়ে থাকে, সেটার এক্সপোর্ট আর্নিংটাকে যদি আমার 2 বিলিয়ন বেড়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে 1.something বিলিয়ন হচ্ছে আসবে আমাদের ওভেন এক্সপোর্ট থেকে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু আমরা আগেই বলেছি যে ডিউ টু কোভিড আমাদের এক্সপোর্ট আর্নিংটা কমেছে, সেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3.2 বিলিয়ন ডলারের এক্সপোর্ট ডিক্রিজ করেছে ওভেন গার্মেন্টসে। সেখানটাই আমাদের টোটাল এক্সপোর্ট ডিক্রিজ করেছে 6.89 বিলিয়ন, এবং যেখানটায় আমাদের টোটাল এক্সপোর্টটা ডিক্রিজ করছে 46%। দ্যাট মিনস দেয়ার ইজ এ হিউজ লিঙ্কেজ বিটুইন export expansion and oven garments industry expansion.
যতই আমরা ওভেন গার্মেন্টসটাকে বেশি বেশি পরিমাণে আমরা এক্সপোর্ট বাড়াতে পারবো, ততই আমাদের এক্সপোর্ট আর্নিংটা বাড়তে পারবে। সাথে করে আমাদের যেই ফরেন কারেন্সিটা আছে সেটাকে সমৃদ্ধশালী করতে পারবো, কারণ আমরা জানি যে যে ফরেন রিজার্ভটা আছে সেটা কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিং থেকেই এসে থাকে। এবার এ তো গেল বাংলাদেশে ওভেন গার্মেন্টস এর কি ইয়াতে আছে। এটা ওভেন ইম্পোর্ট অফ দ্য ওয়ার্ল্ডে কি পরিমাণ ওভেন ইম্পোর্ট করছে। 2019 এ যদি আমরা দেখে থাকি, ওভেন ইম্পোর্ট ছিল, ওভেন প্রোডাক্টস বেসিক্যালি, ফ্যাব্রিক না, ওভেন প্রোডাক্ট ফিনিশ গুড, সেটা ছিল 212.69 বিলিয়ন ইউএসডি, যেখানটায় বাংলাদেশ ওয়ার্ল্ডে এক্সপোর্ট করেছিল 16.63 বিলিয়ন, যেটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের ইম্পোর্টের 7.8%। এবং সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি হিসেবে ইউএসএ সবচেয়ে বেশি পরিমাণ ওভেন ইম্পোর্ট করেছে, ওভেন প্রোডাক্ট ইম্পোর্ট করেছে $39.28 বিলিয়ন। এবং আমাদের মডারেটর সাহেব মিস্টার ইউসুফ নবীও অলরেডি বলেছেন যে আমাদের ইউএসএ সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি অথবা ইউরোপ, ওদের যদিও জনসংখ্যা অনেক কম কিন্তু তারা ইউজারটা অনেক বেশি, যদিও আমাদের জনসংখ্যা বেশি ইউজার কম, বা ওরা হয়তো ফ্রিকুয়েন্টলি সেটা চেঞ্জ করে, যেটা আমরা হয়তো করি না। তাই আমাদের বিশাল একটা মার্কেট এখনো আছে যেখানটায় আমরা ট্যাপ করতে পারি। যদিও আমি দেখাচ্ছি যে আমাদের স্টিল অপরচুনিটি টু গেট 196.06 বিলিয়ন, এটা আসলে পসিবল না একটা কান্ট্রির ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডটাকে কভার করা। তো সেখানটায় আমরা যদি অ্যাটলিস্ট 10%ও, আরো 10% যদি এখান থেকে নিতে পারি, আরো 10% যদি নিতে পারি, আরো 21 বিলিয়ন আমরা গ্র্যাব করতে পারবো। দ্যাট মিনস আমাদের শুধুমাত্র ওভেন থেকেই ওয়ার্ল্ড মার্কেট থেকে যদি আমরা 10% গ্র্যাব করতে পারি শুধুমাত্র, সেক্ষেত্রে আমরা হয়তো 40 বিলিয়ন শুধুমাত্র আমরা ওভেন থেকে নিতে পারি, যেটা আমাদের 50 বিলিয়ন টার্গেট আছে আরএমজি থেকে, যে 50 বিলিয়ন আমরা ইনকাম করব, সেটা শুধুমাত্র ওভেন দিয়েই পসিবল। নাও ওভেন মার্কেট অফ চায়নায় ওভেন মার্কেটের কি অবস্থা আমরা যদি দেখি, যে 2010 এ ওভেনের কনজিউমার ছিল $1.24 বিলিয়ন, যেটা তারা ইম্পোর্ট করেছে ওয়ার্ল্ড থেকে, সেটা বেড়ে 2011 এ দাঁড়িয়েছে 2.39 বিলিয়ন। এবং সেটা আজকের যে পজিশন 2019 এ যদি আমরা দেখি, সেটা হচ্ছে 4.48 বিলিয়ন অথবা 4.5 বিলিয়ন, যেটা আমার কলিগ এনামুল হাফিজ লতিফি দেখিয়েছিল, যে ওভেন গার্মেন্টসে আমরা 4.5 বিলিয়নে তারা এসকেলেটেড হয়েছে। দ্যাট মিনস 2010 থেকে 2019 যদি আমরা চিন্তা করি, যে 10 বছরে তাদের ইয়াটা বেড়েছে অলমোস্ট 400%-এর মতো। যেহেতু তাদের মার্কেট সাইজটা বড় হচ্ছে এবং তাদের বাইং ইয়াটা বাড়ছে, সুতরাং আমরা চিন্তা করতে পারি যে যেহেতু 400% বাড়ছে, এবং আমরা কি করতে পারি সেক্ষেত্রে, 400% তাদের মার্কেট এক্সপান্ড হয়েছে, হয়তো সামনে আরো বাড়বে। সেক্ষেত্রে যদি একটু দেখি আমাদের সিনারিওটা কি, যেখানটাই কারা এক্সপোর্টার, টপ 10 এক্সপোর্টার যদি আমরা দেখি, যে চায়নায় কারা টপ 10 এক্সপোর্টার মধ্যে আছে, যেখানটায় আমরা দেখছি যে ফার্স্ট পজিশনে আছে হচ্ছে ইটালি, 19% তারা টোটাল যেই ওভেন গার্মেন্টস এক্সপোর্ট আছে সেটা এক্সপোর্ট করে থাকছে। তার পরবর্তীতেই আছে ভিয়েতনামের এখানে একটা ফ্যাসিলিটিস হচ্ছে, তারা যেটা আমার কলিগও বলেছিল যে আরসেপ এর ব্যাপারে, আরসেপ রিজিওনাল কানেক্টিভিটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, যেখানটায় গত জাস্ট 15 নভেম্বর 2020-তে ওরা একটা এগ্রিমেন্ট সাইন করেছে জিরো ট্যারিফের এফটিএ, যেখানটায় 15টা কান্ট্রি আছে আসিয়ান এবং চায়না সহ, যেখানটায় ভিয়েতনামও আমাদের যে লার্জেস্ট কম্পিটিটর, তারাও জিরো ট্যারিফটা পাবে। এই জায়গাটাই আমাদের একটু চিন্তার বিষয়, যে আমরা ভিয়েতনামের সাথে কিভাবে কম্পিট করব। প্লাস ইটালি আমরা সবসময় চিন্তা করি নন ট্রেডিশনাল, বাট ইটালি চাইনিজ মার্কেটটাতে 19% মার্কেট শেয়ার দখল করে আছে, যেখানটায় বাংলাদেশকে আমরা যদি বলে থাকি যে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, বাট চাইনিজ মার্কেটে অনলি 7% আমরা গ্র্যাব করতে পেরেছি ওভেন গার্মেন্টস এ।
এবার আসা যাক আসলে ওভেন গার্মেন্টস এর মধ্যে আমরা যদি দেখি যে চাইনাতে ওভেন গার্মেন্টস এর বাংলাদেশের পজিশনটা কি। 2015 এ যদি আমরা দেখে থাকি যে আমরা শুধুমাত্র 0.26 বিলিয়ন এক্সপোর্ট করতে সম্ভব হয়েছিল আমাদের পক্ষে। এরপরে খুবই স্লাগিশ গতিতে আমাদের ওভেন এক্সপোর্টটা বাড়ছে 0.27 বিলিয়ন, 0.26 বিলিয়ন, 0.33 বিলিয়ন এবং 0.33 বিলিয়ন, যেটা আসলে খুবই নেগলিজেবল বলা যায় অন্যান্য কান্ট্রির তুলনায়। তো এই জায়গাটাই যদি আমরা বলে থাকি যে তখন আমরা আফটা এবং ডিএফকিউএফ ফ্যাসিলিটি, ডিউটি ফ্রি কোটা ফ্রি ফ্যাসিলিটির মাধ্যমে আমরা পেতাম। সেক্ষেত্রে ভ্যালু এডিশনের ব্যাপার ছিল। বর্তমানে ডিএফকিউএফ ফ্যাসিলিটির ক্ষেত্রে আমরা 40% ভ্যালু এডিশন করছি, যেখানটায় আমাদের আরএমজি প্রোডাক্টস গুলো অলরেডি সেই 40% গ্র্যাব করে নিচ্ছে। সো আমাদের এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিছু নাই। কিন্তু আমরা সামনে কি করব, অ্যাকচুয়ালি সেই সামনে কি করতে পারি সেটা হচ্ছে ফিউচার মার্কেটটা হচ্ছে আমাদের হিউজ, যেখানটায় আমরা ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস নিয়ে চায়নাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। সেটার জন্য আমরা কি করতে পারি, যদি আমরা বিভিন্ন প্রোডাক্টে 8 ডিজিটে বাংলাদেশে যে প্রোডাক্টগুলো টপ 25 ওভেন প্রোডাক্টস চায়না যেগুলো ইম্পোর্ট করে থাকে সেই প্রোডাক্টসগুলো যদি আমরা একটু দেখে থাকি, সেখানটায় আমরা দেখছি যে এখানে কিছু টপ 25 প্রোডাক্ট আছে যেখানটায় লাস্ট 3 ইয়ার্সে তাদের ভ্যালুস গুলা দেওয়া আছে, যেখানটায় আমরা দেখছি যে কিছু ইয়েলো মার্কিং দেওয়া আছে। সেই ইয়েলো মার্কিং প্রোডাক্টস গুলো হচ্ছে বাংলাদেশের টপ 25 প্রোডাক্টস, ওভেন প্রোডাক্টস আমরা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করে থাকি, তার সেই প্রোডাক্টস গুলো চায়নারও টপ 25 প্রোডাক্টস এর মধ্যে আছে। সেখানটায় যদি আমরা ফার্স্ট প্রোডাক্টটা দেখে থাকি সেটা হচ্ছে 6204 6200 ওমেন্স অর গার্লস ট্রাউজার এটসেট্রা কটন and 62052000 মেন্স অর বয়েজ শার্টস অফ কটন। এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে বেশি পরিমাণে যায় এবং বাংলাদেশও এই প্রোডাক্টগুলোতে খুব বেশি পরিমাণে সাকসেসফুল। তো সেই হিসেবে যদি আমরা চিন্তা করি যে এই এখানটায় আছে 9টি প্রোডাক্ট আছে, 25টি প্রোডাক্টের মধ্যে আমরা 9টি প্রোডাক্ট কিন্তু টপ টপ 25 এক্সপোর্টিং প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করছি। তো এই জায়গাটায় আমাদের ট্যাপ করার একটা অপরচুনিটি আছে যে আমরা 25 প্রোডাক্টস এর মধ্যে 9 প্রোডাক্টস অলরেডি আমরা অলরেডি অন্যান্য কান্ট্রিতে টপ সেলিং এ আছে। সো এই জায়গাটাই আমরা দেখতে পারি যে কিভাবে আমরা এই ওভেন গার্মেন্টস গুলোকে আরো এক্সটেন্ড করাতে পারি। এবার আসা যাক ডিউটি ফ্রি অ্যাক্সেস টু চায়না ফর বাংলাদেশ ওভেন। আমরা যেহেতু কথা বলছিলাম ওভেন গার্মেন্টস, যেখানে বাংলাদেশের 62H এক্সপোর্টটা আসলে রেফার করছি যে ওভেন গার্মেন্টস হিসেবে, যেখানটা আর্টিকেল এন্ড অ্যাপারেল এন্ড ক্লদিং অ্যাক্সেসরিজ নট নিডেড অর ক্রোশেড এই আইটেমটা থাকছে। এখানটায় আমি আপনাদেরকে দেখাতে চাই একটা ডিউটি ফ্রি যে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে বাংলাদেশকে, সেই অ্যাক্সেসটা কি দেখা যাচ্ছে এক্সেল ফাইল? ওকে, দেখা যাচ্ছে না? জি, এখানটায় যদি আমরা দেখি যে টপ যে প্রোডাক্ট গুলোতে আমাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়েছে, 117টা প্রোডাক্টে চায়নাতে এই ডিএফকিউএফ ফ্যাসিলিটি, বেসিক্যালি ডিউটি ফ্রি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে বাংলাদেশকে। সেখানটায় এমএফএন রেট যদি হয়ে থাকে, মোস্ট ফেভার্ড নেশন, ডাব্লিউটিও যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী যদি অন্যান্য কান্ট্রিকে ফ্যাসিলিটি দিতে হয়, তাহলে সেখানটায় আমাদের দিচ্ছে সাপোজ 620111100 তে দিচ্ছে 16%, 17.5%, যেখানটায় বাংলাদেশ সম্পূর্ণ জিরো ডিউটিতে যেতে পারবে। এবং এখানে ইন্টারেস্টিংলি আমরা যদি একটু দেখি যে এখানে কিছু ইয়েলো মার্কিং করা আছে 62033200, যেখানটায়
MFN রেট হচ্ছে 16% এবং বাংলাদেশের জন্য হচ্ছে 0% এবং 620333300 তে আছে MFN রেট হচ্ছে 17.5% এবং বাংলাদেশের জন্য 0। এই প্রোডাক্টগুলো টোটাল বাংলাদেশের টোটাল 14টি প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশ থেকে আমরা টপ 25 প্রোডাক্ট বিশ্বে আমরা এক্সপোর্ট করে থাকি। যে MFN যে ডিএফ ফ্যাসিলিটি বা ডিউটি ফ্রি ফ্যাসিলিটিটা আমরা চায়না দিয়েছে সেখানটায় আমরা টোটাল 14টি প্রোডাক্ট পাচ্ছি যেগুলো আমরা হাইলি এক্সপোর্ট করে থাকি। সো এই জায়গাটায় আমাদের বিশাল একটা অপরচুনিটি আছে যেখান থেকে আমরা আসলে আমাদের ওভেন গার্মেন্টসটাকে বা ওভেন প্রোডাক্টটাকে আমরা আরো বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা আমি বারবার বলছিলাম যে আমরা যদি অ্যাটলিস্ট একটা মিনিমাম 50% বা এক্সপ্লয়েট করতে পারি সেক্ষেত্রে হয়তো আমরা কয়েক বিলিয়ন ডলার শুধুমাত্র চায়না থেকে এবং শুধুমাত্র ওভেন গার্মেন্টস থেকেই আমরা ইনকাম করতে পারবো। এবার যদি আমরা দেখি যে চায়না, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে ডিএফকিউএফ থেকে ফ্যাসিলিটিস থেকে আমরা কি পেতে পারি। 90% আমাদের কলিগ অলরেডি বলেছে যে 90% ফ্যাসিলিটিস বাংলাদেশি প্রোডাক্টসকে দিয়েছে এবং সেখানটায় প্রায় 8000-এরও বেশি প্রোডাক্টস আমরা পাচ্ছি এবং সেখানটায় আমরা যদি দেখি যে আসলে বাংলাদেশকে প্রেফারেন্স দিচ্ছে প্রায় 117টা প্রোডাক্ট, ওভেন প্রোডাক্টসে বাংলাদেশ প্রেফারেন্স পাবে যেখানটায় জিরো ট্যারিফ। আর আগেও বলেছি যে এখানটায় আমরা জিরো ট্যারিফের মধ্যে প্রায় 14টা আইটেম আছে যেগুলো আমরা হাইলি এক্সপোর্ট করে থাকি। এর মধ্যে 2019-এ আমরা এই 117টা প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদেরকে জিরো ট্যারিফ দেওয়া হয়েছে, 2019-এ আমরা 79 প্রোডাক্টস এখান থেকে ওভেন প্রোডাক্টস আমরা চায়নাতে এক্সপোর্ট করেছিলাম। আমি আবারও বলেছি যে 14 প্রোডাক্ট আছে বাংলাদেশি লিস্টের মধ্যে, যেখানটাই সেই 14টা প্রোডাক্ট যদি আমরা কাউন্ট করে থাকি তাহলে 1.14 বিলিয়ন ডলার চায়নাতেই আমরা চায়না থেকে ইনকাম করতে পারি, যেখানটায় আমাদের বর্তমানে সেই 14টা প্রোডাক্ট থেকে আসে শুধুমাত্র 0.06 বিলিয়ন। তাই আমাদের এখনো পর্যন্ত আনট্যাপড অপরচুনিটি শুধুমাত্র 14টা আইটেমকেই যদি আমি কাউন্ট করি, আমি অন্যগুলা বাদ দিলাম, সেই 14টা আইটেম থেকেই আমরা কাউন্ট করতে পারি প্রায় 1 বিলিয়নের উপরে। আর যদি আমরা পুরো মার্কেটটা এক্সপ্লয়েট করতে পারি শুধুমাত্র 50%, যা আমাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে ডিউটি ফ্রি ফ্যাসিলিটি, সেই 50%ও যদি এক্সপ্লয়েট করা পসিবল হয় এই ডিউটি ফ্রি ফ্যাসিলিটিস দিয়ে, তাহলে আমরা অ্যাটলিস্ট 2 বিলিয়ন ডলার আমরা এই ওভেন গার্মেন্টস থেকে চায়না মার্কেট থেকে ইনকাম করতে পারবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর হিয়ারিং মাই প্রেজেন্টেশন। Thank you, Mr. Mohammad Musliuddin. Thank you so much for your nice presentation. Well, we have learned a lot from both these speakers, particularly the Chinese market, the duty-free facility for Bangladesh, specifically for the textile and apparel industry. আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম, আসলে আমাদের সাথে আজকে যারা জয়েন করেছেন তারা নিশ্চয়ই একটা বিষয়ে একমত হবেন যে বিশেষত করোনার কারণে আমাদের এক্সপোর্ট একটু করে ব্যাহত হয়েছে এবং ইউরোপ এবং আমেরিকাতে যে পরিমাণ করোনার ইম্প্যাক্ট, সেই তুলনায় কিন্তু চায়নাতে ইম্প্যাক্ট অনেক মাত্রায় কম রয়েছে। এটা যেমন একদিকে আছে, আরেকটা দিকে যেটা আমি একটু আগে যেমনটি বলেছিলাম যে টোটাল পপুলেশনের কথার দিক থেকেও যদি দেখি, চাইনিজ মার্কেট ক্যান বি দি ওয়ান্ডারফুল মার্কেট ফর আস। ইভেন আমরা হয়তো অনেকে ভেবেছি বা ভাবি নাই, বাট দিস ইজ ফ্যাকচুয়াল ডেটা যে ইটালি, যেটা এত একটা পশ্চিম ইউরোপের দেশ হিসেবে আমরা মনে করি যে হয়তো তারা অনেক বেশি টার্সিয়ারি প্রোডাক্ট করে, যে টেক্সটাইল অ্যাপারেল হয়তো অতটা করে কিনা, সেই ইটালিও চায়নাতে এত পরিমাণ এক্সপোর্ট করে, উই হ্যাভ সিন। তো সেদিক থেকে বাংলাদেশ ক্যান প্লে আ ওয়ান্ডারফুল রোল ফর এক্সপোর্ট
এবং আমরা এখন এই পর্যায়ে একটা বিষয় দেখব যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমরা দুটো প্রশ্নের উত্তর করবার চেষ্টা করব যে ডিউটি ফ্রি প্রশ্নে আমরা যেমনটি বলছিলাম যে হোয়াট অ্যান্ড হাউ আমরা দেখছিলাম যে আমরা কোন কোন পণ্যে এই সুবিধাটা আমরা পাচ্ছি এবং কোন কোন পণ্যে এই সুবিধাটা আমরা পাবার ক্ষেত্রে আমাদের এক্সপার্টিজও রয়েছে যেহেতু আমরা টেক্সটাইল এন্ড অ্যাপারেলে যথেষ্ট কাজ করবার আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমাদের অল টুগেদার উই ক্যান সে যে আমরা কেপেবল অফ ডুইং ইট। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট ওয়েল মানে আমিও হয়তো কিছু প্রশ্ন নিতে পারি যে আমাদের সাথে অডিয়েন্স যারা আছেন কেউ যদি কোনো প্রশ্ন করতে চান এই পর্যায়ে, এরপরে আমরা একটু এনডি চেয়ারের কাছ থেকে একটু শুনবো হাউ আলিবাবা ক্যান হেল্প আস to do export to China. যদি কারো কোনো প্রশ্ন থাকে, you can ask the question. You can ask your question, please. Okay. So now is the time to me, right? Yes, Mr. Andy Chen, you can start. We can even take questions from after your speech also. Okay, after that. Okay. You just can directly tell us how Alibaba can help us to do the export to Chinese market. So Alibaba is operating all over the world. Despite this, many of the people are acquainted with Alibaba as the Chinese platform, though this is not the true. They are doing market, they are doing their business operation all over the world, but particularly how Alibaba can help to increase export from Bangladesh to China. Okay. This is a very interesting topic, I think. I think we can discuss next time, and I think that will be a good experience for our Bangladesh sellers to do business online. Yeah. Then this is also the big opportunities export to China. Yeah, that's right. So let me just start. Okay. Yes. Okay, Andy Chen, you can start. That's good. So everyone can see my screen, right? Yes. Yes. That is good. So good afternoon, ladies and gentlemen. My name is Andy Chen, as a country manager of the Bangladesh and the Indonesia country. And it's my honor to have all of you here today and take this chance. I will share with you our understanding of the global trade, and also I will introduce you our strategy, Alibaba strategy and plan to support you potential growth globally, and also under the COVID-19 pandemic. Okay, and also I appreciate that invited by Textile today, our travel partner here, and the ANJ group. So let's go through today's topic. Digital role on the new international trade. Okay, so firstly, let me just brief introduce Alibaba's history and what did we do. Alibaba Group was founded in 1999 by Jack Ma and another 17 founders. Okay, our founders started the company and help small business. In the brief, that's the internet would level the playing field and help SMEs to grow and competitive, more effective in the domestic and also the global market, aiming to make the easy to do business everywhere. Until now, Alibaba has become one of the largest online and the mobile commerce company around the global. We have now having nearly 960 million consumers by product from over 10 million small business and 180,000 brands on our platform. Okay. So as the first business established by our founders, Alibaba.com is one of the leading B2B platform marketplace in the world, helping more than 150,000 suppliers to the market, their product to more than 20 million active buyers from more than 190 countries and religions, who makes average of the 300,000 inquiries per day. So all of those
comes from the digitalization trade on the earth, including our B2B industry. Per the date here, and 39% of the manufacturer already have the e-commerce site, and close to 1/3 of the small business is now selling online, and the majority of the B2B buyers make orders using their mobile phone. Everything now looks good. However, the situation in 2020 is very bad this year. We can see now that it's during the very special period, and 2020 now is a very challenge. Okay, you know, the COVID-19 has slowed down the growth of the global economy since 2009, and the unstable supplier and created very difficulties for the manufacturers. And now the company who has been used to the traditional trade model, however, the pressure on credit is the new opportunities for the business. And the data shows the penetration of the e-commerce in United States has reached from 16% in 2019. And domestically 33% by April 2020. You can see more than the double growth rate compared with the rate in the last 10 years. On the other hand, 68% of American companies are confident in recovery of the economy. You know, now also the data shows 64% believe that the economy will be recovery in next 1 year, and around 85% of the companies who had studied online business especially optimized about the positive moments of the economy. So we will see that will be why it goes to this page. So in order to lower range the barrier of the online business for the traditional players, Alibaba.com has developed a digital system for global trade and offering the new service to our clients, especially the new suppliers, to present their products and meet the needs of the increasing new global buyers. So I think the key steps of each new are including newly launched content platform to enhance the communication for suppliers with the buyers, easy to connect sellers with our buyers. Is to just avoid the communication gap. Okay, you will see. Now the enlarging the suppliers scope for more global manufacturers as well as distributors and the trading company, I think, and so on. And assisting them to improve the efficiency of the business and leveraging the tool and the service of the digital market. With this system, we try to establish that Alibaba.com now is stamping to make the world smaller and make the business bigger. Okay, as I mentioned, like enlarging the supplier scope, I just talked, Bangladesh country now also play very important role to more and more bigger global demand, especially just the two colleagues just mentioned that textile and the apparel industry imports to China or something in other countries. However, now we have only, we only have the existing 200 sellers
Alibaba.com sellers. Yeah, to do business on Alibaba.com. But we can aim to fifth times increasement in next 5 years. The goal seems pretty challenging, but in another way, or in another word, we can think about the opportunities, the potential market. One of the the key factor is a repeated improvement, the global buyers. You will see the buyers is become very, very bigger. So now I show you about the data for our distribution, contribution of the global buyers. And they are looking for some of the suitable suppliers all over the world with a reasonable price and high quality. Okay, and top 1 to top 3 buyers, they are come from United States and also India and the United Kingdom. Okay, so I think this data is very interesting, and some of but the data will be is not stable, and sometimes it will be changed. Yeah, but I think that is very quite useful information that for our suppliers. Maybe we can do some strategy for our target countries. So let's go to another slide. And we will also do some operation plan for our buyers. We'll see regarding the details of the attractive the more buyers. Alibaba.com is plans to triple the growth of the new buyers from the September 2020 to March 2021. And compare with the last year through the 3 main approaches. Let's find out one by one together. The first one is the setting up the new medium channel, for example, the video, including the live stream, and also the online social community, and enhance needs to matching the different of the needs. And also we will try to improve the communication among on-site buyers from the suppliers. Okay, secondly, enlarging the recruitment scope of the new global buyers by enhanced median placement in US, then Canada, and the European and some of the countries. Okay, the third one is upgrading the buyers segmentation system to value buyers profit labeling and the theory make the benefit of the setting. Okay, so here I just want to introduce some of the new scenarios from Alibaba.com. That's we can see a lot of the social tools will be present on Alibaba.com. So one of the things that we have the live stream, which is on Super September. We have the different scenarios provided to our suppliers. Some of this is focused on the different industries like textile, and also I launched one of the online trade show for our Korea beauty industry. That will be very good for them to get opportunities through the Alibaba.com. So that will be more and more services, and also some of the new functions we provide to our customers. That's really exciting and interesting. To make there is no any of the the gap between the buyers and the sellers. So that is another one is about short video in more worthwhile design and pushing scenarios that will be attractive to our global buyers, then to get more exposure and get more business opportunities. And also we got 3D factories tour. You can just send one of the staff to check your factory, to check what you did and what you quantified
workshop or some of the equipment can show to our buyers. But this one will be coming soon. Okay, so we try to provide different service to help our sellers to be success. So what the last, then we can see, so what kind of the service Alibaba can help our sellers? Okay, what kind of the service we can provide? When sellers join Alibaba.com platform, we will have several services which aims to be a success of our business for our sellers, especially Bangladesh, also including. So we will same as we can just imagine that is a kind of the bridge, just connect the global buyers and global seller. Then you also can provide post your product in our platform, then you can attract the buyer to see your mini site, to see your website, to check out what kind of the capability of your company, and so on. So many of the kinds of the local service we are providing by our local partner like A&J Group. That will be some of the on-site consulting. They can teach you and training you for some of the new knowledge of the related to Alibaba.com. Some of the webinar also will be launched by Alibaba headquarters. Then some of the new lecture and some of the new webinar we can provide to them, to you. Then some of you we get a lot of the knowledge to the path of the success through the Alibaba.com. So that is today's all the content. That will be a little bit sample, not go to some details, because I need to give you some of the concept and also some of the strategy for Alibaba.com in next 5 years, I think. So I strongly believe that Alibaba.com can help you to do business online. That's one of the big opportunities. Okay, so thanks for all the unique selling points of the Alibaba.com service, along with the production and also the innovation education of capability of the Bangladesh suppliers, as well as the patient to explore the global online opportunity. So I do believe that all of the features above, we can benefit you from the burning to looking for the buyers' needs and also meet the needs of the buyers on Alibaba.com. I'm looking forward to working with you. And the last but not the least, I would like to reference a passage from the Jack Ma. Okay, Jack Ma to end off my speech. Okay, today is difficult. Tomorrow is more difficult, but the day after tomorrow is beautiful. We need to work very hard to survive to the long journey and believe that you can. Thank you. Thank you for all the time. This is my presentation today. Okay. Thank you, Andy Chen, for your useful speech about the Alibaba. And we have learned that how Alibaba can help us growing business in the world market, especially in the Chinese market. However, we are taking 2 minutes break as for our moderator, Mr. Yusuf Novi, is busy for some personal prayer. So can we have just 2 minutes break, and after that we will take some questions regarding our two keynote speakers have said about the Chinese market, and if someone interested about Alibaba.com, how to do business. Oh, here is Mr. Yusuf Novi has come. Yes, Mr. Arif, I think there is no need to take a break. Sure. Yes, Mr. Arif, we can take a few questions. If anybody have any questions regarding how Alibaba can help your export and how we can exploit the duty-free access to Chinese market.
particularly in the textile and apparel industry. কারো কোনো প্রশ্ন আছে যারা জয়েন করেছেন তাদেরকে বলছি, if you have any question please. Sorry for the interruption. If you have any question, you can raise your hand. Here I'm seeing Mr. Engineer MD Muazzam Hossain has raised his hand, so I'm allowing him to talk. So Mr. Muazzam Hossain, you can unmute yourself and you can ask a question if you have any question, or if any other have the question, you can raise your hand, please. আরিফ ভাই, আপনি মনে হয় সবাইকে কমনলি আনমিউট করে রাখতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কি ভিডিওতে আমাদেরকে দেখাচ্ছেন? if you have no problem. হ্যাঁ, আপনাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। যাই হোক, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? Not exactly brother. আচ্ছা, আমি ইঞ্জিনিয়ার মুয়াজ্জম হোসেন, আমি বিকেএম এর ইমিডিয়েট ফার্স্ট সেক্রেটারি। আপনার ওখানে অনেক প্রোগ্রামে গিয়েছি, টেক্সটাইল টুডে। আজকের প্রোগ্রামটা খুবই ভালো লাগলো। আর আমার কোশ্চেন হচ্ছে, আপনার কাছে আমার কোশ্চেনটা, আমি মডারেটরকে কোশ্চেনটা করব যে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু মেক এ প্ল্যাটফর্ম ফর make a good session for the development of business with China and Bangladesh? Do you have any plan regarding this issue? Yes, we can do it. যদিও ঠিক সেভাবে এখনো ফাইনালাইজড হয় নাই, বাট এটা আমরা করতে পারি, মানে উইথ দি হেল্প অফ ইউ, এবং আমরা সেটাতে কাজ করতে পারি। মানে আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করব না। আমি টেক্সটাইল সেক্টরে অনেকদিন কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সরকারের থেকে যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়, সেই ইনিশিয়েটিভটা অনেক সুদূর প্রসারী। বাট যেহেতু এখন আমাদের চাইনিজ মার্কেটে ঢোকার একটা সুযোগ হয়েছে, সুতরাং এখন এই পর্যায়ে আপনাদের মতো যারা টেক্সটাইল সেক্টরকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, আমরা যদি নিয়ে একটু ভাবি এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। আমি এনামুল হাফিজ লতিফিকে অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার ওভেন এর যে ব্রিফ করলেন ওই ভাই, আমাকে ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি না, বাট উনি হয়তো আমাকে চিনেন, তাকেও ধন্যবাদ। আর তারপরে আলিবাবার যে রিপ্রেজেন্টেটিভ, ওনাকে অনেক ধন্যবাদ যে he is taking a huge initiative for taking to the financial and economical development of Bangladesh. And from my side, you just say him ni hao and shesheni, because I am the student of China. Wow, you speak very good Chinese, sir. আমি তার সাথে সরাসরি কথা বলতে পারলে আরো মজা হতো। হ্যাঁ, shesheni. Thank you so much. Ni hao. 我说是中国大学。中国大学，吉林大学吗？很高兴认识你啊。吉林大学。Okay, brother. And thank you very much for joining with us. And you, from my side, I request you to make a good platform to make a relation with the China and Bangladesh. This is my request. Okay. And I think you will capable enough to make this platform. জি, থ্যাংক ইউ। এখানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুয়াজ্জেম সাহেব এবং অ্যান্ডি চেন যে মাঝখানে কিছু কথা বলেছেন, ওনারা বুঝতে পেরেছেন ঠিকই, আমরা বুঝি না। একইভাবে আলিবাবার সাথে যারা বিজনেস করে, এটা একটা চমৎকার বিষয় যে আপনার অনেক টাকার বিজনেস হয়ে যাবে, অন্য কেউ জানবে না। তো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম আলিবাবা ক্যান হেল্প। যারা জয়েন করেছেন তারা কেউ হয়তো মেসেজ করছেন যে কিভাবে যোগাযোগ করা যায়। থ্যাংক ইউ ব্রাদার। জি, দিস ইজ দি ওয়ান টু ওয়ান বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবা, যে B2B। একটু আগে যেমন আমাদের গেস্ট টু গেস্ট কথা বলছিলেন, G2G, বাট G2G ইজ নট দি গভর্নমেন্ট ক্লোজিং, বাট ওকে ভাই, গেস্ট টু গেস্টের কথা বলছিলাম। আমরা আলিবাবাকে আসলে ইউজ করতে পারি অ্যাজ দি বিজনেস টু বিজনেস দি প্ল্যাটফর্ম। They are wonderfully working to help grow the export market. তো আজকের মতো যদি আর কারো কোনো ঠিক সেভাবে প্রশ্ন বা ইয়ে না থাকে, আমরা হয়তো খুব বেশি প্রশ্ন নেবার প্ল্যানও নাই। What are the membership scopes in Alibaba? একজন জিজ্ঞেস করেছেন, Mr. Andy Chen, can you just clarify how a person or how a company can take membership from Alibaba to use Alibaba as the platform to export their market? Yes, I just mentioned that a lot of the new service is provided by Alibaba.com, because Alibaba is not just a stop. We will try to optimize our platform
as well as the tools to attract our buyers, global buyers. Then you will see the more and more buyers now is just do the business, online business through the Alibaba platform. You will see. So next 2 years, that the number of the buyers will be triple. Yeah. So that's why I think that's a very big opportunity if we do some of the business online through Alibaba.com. That's where I very strong believe that. Okay, just I want to add this one point with Mr. Andy Chen, যিনি প্রশ্ন করেছেন বেসিক্যালি উনি জানতে চেয়েছেন যে কিভাবে আসলে আলিবাবার সাথে যুক্ত হয়ে তার এক্সপোর্ট বাড়াতে পারেন। সেটা হলো বাংলাদেশের চ্যানেল পার্টনার হিসেবে কাজ করছে, আপনারা জানেন টেক্সটাইল টুডের সাথে আপনারা হয়তো কমিউনিকেট করতে পারেন। বেসিক্যালি দে ক্যান হেল্প ইউ আ লট টু ডু দ্যাট। আচ্ছা ইউসুফ ভাই, একটা কোশ্চেন এসেছিল, আমি দেখলাম কিউএনএ তে আছে যে what will be the effect of RCEP should be an elaborated thing for future planning. So এটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম যদি অ্যালাউ করা হয়। জি 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 প্লিজ। So কোশ্চেনটা করেছিলেন মিস্টার সাইদ শোয়েব, I hope you are listening to me. ব্যাপারটা হচ্ছে যে Regional Comprehensive Economic Partnership is a multilateral platform for promoting the trade between among the Australia, Brunei, Cambodia, China, Indonesia, Japan, Laos, Malaysia, Myanmar, New Zealand, Philippines, Singapore, South Korea, Thailand, and Vietnam. So এখানে যদি specifically if we look at the competitors of Bangladesh in China, specifically for knitwear products and the oven garments, then we will see that we have Cambodia and Vietnam actually, who are actually competitors of Bangladesh in China market. They are included in the RCEP, which means Regional Comprehensive Economic Partnership. So basically, through this China duty-free, quota-free facility, Bangladesh has got the zero duty-free facility to access China market and explore more. And the same is actually replicated for the RCEP. So Bangladesh and other competitor countries, I mean specifically Vietnam and Cambodia, comes at the same level. And if you know that Bangladesh is a signatory of trade facilitation agreement, so under this trade facilitation agreement, if Bangladesh can implement cross-border trade, paperless trade, some criteria are over there. If Bangladesh can be successful to implement that, then Bangladesh also can be more competitive in terms of bilateral trade with China in RMG sector. Bangladesh can save yearly around $700 million. So with this note, I would say it is not a threat actually for Bangladesh to have RCEP in the place. Actually, it may open up more opportunities for Bangladesh to be more cost-saving country, to be more opportunity-exploring country. Thank you. Thank you, Latifi bhai. Thank you so much. আমরা হয়তো আজকে শেষ করতে পারি। Thank you so much for your presence today, Mr. Andy Chen, Mr. Mosleuddin, Mr. Latifi. Thank you so much for joining us today. Andy Chen, thank you so much, especially from my side, from DCCI and from my colleague. We would like to do a good business tie with you as well. Hope we will be contacted with each other. Thank you. Thank you. Thank you, everybody. Thank you, Mr. Yusuf. And thank you, Andy Chen. Yeah, thank you. Bye. Yeah, bye-bye. See you. Take care. See you.